নিজেকে সামলে নিয়ে বললাম, আসলে পরীক্ষায় খারাপ করায় আম্মু বড় ভাই আমাকে অনেক মারে এবং বকা দেয়, যে কারণে আমি বাসা থেকে এসে পড়েছি। অনন্যা বলল, তুমি মিথ্যা বলছো কেন? তার কথায় আমি কিছুটা ঘাবড়ে গেলাম, তবুও বললাম, কই মিথ্যা বললাম। অনন্যা বলল, তোতলাচ্ছ কেন? আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম। অনন্যা বলল, উত্তর দাও না কেন? কালকে রাত্রে কার সাথে কথা বলেছিলে? কিসেরই বা অপবাদ নিয়ে বাড়ি থেকে বের হয়েছো? আমি অনন্যার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই আর ভাবতে থাকি সে কিভাবে জানলো। মনে মনে ভাবলাম, না, ওদের মিথ্যা বললে হবে না, সত্যটা বলতে হবে। আমি না হয় এদের সাথে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করি, আর নিজের কষ্টের কথা অন্যকে বললে নিজেকে একটু হালকা মনে হয়, তাই আমি ওদের সবকিছু বললাম, বাসা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত। বলার পর খেয়াল করলাম ওনাদের চোখে পানি, তাই আমি আবারও নিচের দিকে তাকালাম। আঙ্কেল বলল, সকলে নিচে চলো। আবির, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে। তারপর সকলে নিচে চলে গেল, আর আমিও আঙ্কেলের কথা মতো নিচে নাস্তা করতে আসলাম। এসে দেখি তারা আমার জন্য না খেয়ে ওয়েট করতেছে। আমি আসতেই আঙ্কেল বসতে বললেন। আমি মাথা নাড়িয়ে বসে খেতে লাগলাম। খাওয়ার মাঝে কেউ কোনো কথা বলেনি। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম। মায়ের কথা মনে পড়তে আবার চোখটা ভিজে উঠলো। এমন সময় খেয়াল করলাম আমার রুমে কেউ একজন আসলো। আমি চোখ মোছার বৃথা চেষ্টা করলাম। অনন্যা বলল, আবারও কান্না করছো কেন? আমি বললাম, মায়ের কথা মনে পড়ছিল। আচ্ছা বাদ দাও। অনন্যা বলল, শুনো, আমি তোমার সাথে যা করেছি তার জন্য সরি। আমি বললাম, আমি কিছু মনে করিনি। তার কিছুক্ষণ পরে লাকিও আমার রুমে আসলো। তাদের সাথে গল্প করতে করতে 12টা বেজে গেছে, তাই তারা চলে গেল আর আমি গোসল করলাম। তার কিছুক্ষণ পরে আজান দিল, আমি নামাজ শেষ করলাম। তখন একজন এসে বলল, আঙ্কেল নিচে খেতে ডাকছেন। আমি নিচে চলে গেলাম। আমাকে বসতে বলায় আমি বসে পড়লাম এবং লাঞ্চ করলাম। তারপর আমি আমার রুমে এসে পড়লাম। অপরদিকে লাকিরা চলে গেল। শরীরটা খারাপ থাকায় আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙার কিছুক্ষণ পর অনন্যা আসলো। অনন্যা বলল, তোমার শরীর কেমন লাগছে? আমি বললাম, এই তো ভালোই। অনন্যা বলল, আচ্ছা ছাদে চলো। ছাদে যাই, তাহলে আরো ভালো লাগবে। আমি বললাম, আচ্ছা চলো। আমি আর অনন্যা ছাদে গেলাম। ছাদ দেখে আমি অবাক। ছোট একটা বাগান বললেও ভুল হবে না। আমার কিছু প্রিয় ফুলও আছে এখানে। মাঝে একটা দোলনা এবং একপাশে একটা বসার স্থান আছে। অনন্যা বলল, চলো আমরা ওখানে গিয়ে বসে কথা বলি। আমি বললাম, হুম। আমি আর অনন্যা কথা বলছি। পরন্ত বিকেলটা ভালোই লাগছে, তবুও কেমন যেন একটা শূন্যতা অনুভব করলাম। কথায় আছে, স্মৃতি মানুষকে কুড়ে খায়। আগে বিকেলে সন্ধ্যায় কত ছাদে উঠেছি। অনন্যা বলল, কি ভাবছো? কথা ঘুরিয়ে বললাম, দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। অনন্যার সাথে আরো কিছুক্ষণ গল্প করলাম। তখন অনন্যা বলল, নিচে চলো, সন্ধ্যা হয়ে গেছে। দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেল। এই কয়দিনে আমি অনেকটা সুস্থ হয়ে গেলাম এবং অনন্যার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছি। 1 সপ্তাহ পরে আঙ্কেল বলল, তোমাকে অনন্যার সাথে একই কলেজে ভর্তি করে দিব। আর তোমার ভালো ড্রেস নেই, তাই অনন্যার সাথে আজকে শপিং এ যাবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। অনন্যা বলল, চলো এখনই যাই। আমি বললাম, আচ্ছা। তারপর আমি আর অনন্যা গাড়ির কাছে গেলাম। আমি যেহেতু ড্রাইভিং পারি, তাই অন্য কোনো ড্রাইভার নিতে হলো না। আমি আর অনন্যা মার্কেটে গেলাম। অনন্যার পছন্দ মতো ড্রেস কিনলাম। কেনার শেষে অনন্যা আমাকে একটা মোবাইলের দোকানে নিয়ে গেল আর আমার জন্য একটা মোবাইল কিনলো। মার্কেট করতে করতে দুপুর হয়ে গেল, তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর অনন্যাই অর্ডার দিল, তাই দুপুরে খেয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকালে অনন্যা এসে আমাকে ডেকে তুললো আর বলল তার বাবা ডাকছেন। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল বসে আছেন। তিনি বললেন, তুমি আর অনন্যা কোথাও থেকে ঘুরে আসো। আমি মনে মনে বললাম, হঠাৎ এটা বললো কেন? আঙ্কেলকে বললাম, আচ্ছা ঠিক আছে। তখন দেখি অনন্যা রেডি হয়ে নিচে আসছে। হালকা মেকআপে ওকে অপসরীর মতো লাগছে। অনন্যা এসে আমাকে ধাক্কা দিল। তখন আমার ঘোর কাটলো। আঙ্কেলকে বলে আমি আর অনন্যা বের হলাম। তখন অনন্যা বলল, জানো আমি বাবাকে বলেছি আমরা কোথাও ঘুরে আসি, চলেন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। অনন্যা বলল, বাবা আমি আর আবির কোথাও থেকে ঘুরে আসি। আঙ্কেল বলল, কেন? অনন্যা বলল, বাবা আসলে আবির তো এখানে কিছুই চিনে না, আর ওকে নিয়ে ঘুরে আসি আর ওর মনও ভালো থাকবে। আঙ্কেল বলল, সে কি যাবে? অনন্যা বলল, বাবা তুমি বললে ও না করবে না। আঙ্কেল বলল, আচ্ছা আমি বলবো। অনন্যা বলল, ওকে বাবা, বর্তমানে আসেন। আমি বললাম, তুমি আমাকে নিয়ে আসলে কেন? অনন্যা বলল, এমনি আনছি। আমরা কথা বলতে বলতে গাড়ির কাছে আসলাম, কিন্তু অনন্যা বলল আমি রিক্সাতে যাব। আমি কিছু না বলে ওর কথা মতো রিক্সা খুঁজলাম। রিক্সা আসলে অনন্যা একটা ঠিকানা বলল। রিক্সা সেখানে নিয়ে গেল। যাওয়ার সময় আমি ওর কাছ থেকে একটু দূরে সরে বসলাম। তখনই অনন্যা বলল, এত দূরে বসেছো কেন? পড়ে যাবে তো। আমি বললাম, না আমি ঠিক আছি। অনন্যা বলল, বেশি কথা বলো কেন, একটু এদিকে আসো। আমি ওর কথায় একটু ওর দিকে চেপে বসলাম।
কথা বলতে বলতে রিক্সা তার গন্তব্যে চলে আসলো। এসে বুঝতে পারলাম এটা কোনো পার্কে এসেছি। তখন অনন্যা বলল, নিচে নামো, আমরা চলে এসেছি। আমি নেমে পড়লাম। ভাড়া দিয়ে আমি আর অনন্যা পার্কে প্রবেশ করলাম। পার্কে গিয়ে দেখি সবাই জোড়ায় জোড়ায় বসে আছে। আমি আর অনন্যা একটা জায়গায় গিয়ে বসলাম, আর অনন্যার সাথে কথা বলতে বলতে মনটা ভালো লাগলো। পরে আমি আর অনন্যা চলে আসলাম বাসায়। পরের দিন আঙ্কেল বলল কলেজে তিনি ভর্তির ব্যাপারে বলেছেন, আর উনারা বলেছেন আগের কলেজের ছাড়পত্র লাগবে। এজন্য আমি আঙ্কেলের থেকে বিদায় নিয়ে আমি আমার গ্রামের দিকে চললাম। বাসের টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আমাদের বাস স্ট্যান্ড পৌঁছাতে দুপুর 12টা বেজে গেল। আমি মুখে মাস্ক পরেছিলাম, তাই কেউ আমাকে চিনতে পারলো না। আমি অফিস রুমে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হয়ে আসতে যাব, তখন ওই জান্নাতকে দেখলাম দূরে তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে ভালোই আছে। আমি আর না তাকিয়ে চলে আসলাম। আবার টিকিট কেটে বাসে উঠলাম। তখন দেখলাম আম্মু এবং ভাবি কোথায় যেন যাচ্ছে, আর আম্মুকে দেখে আমার চোখে জল এসে গেল। মনে হচ্ছে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরি, কিন্তু তার কোনো সুযোগ নেই। তাদের কাছে আমি অপরাধী। আমি কিভাবে যাব তাদের কাছে? তখন বাস ছেড়ে দিল। আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। তারপর বাসের ড্রাইভারের ডাকে ঘুম ভাঙলো, আর বললেন আমরা গন্তব্যে এসে গেছি। সেখান থেকে বাসায় পৌঁছাতে রাত হয়ে গেল, তাই ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম।